হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথরকুচি 2.0। আপনাদের সকলকে পাথরকুচি 2.0 এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিভার্স অফ ত্রিপুরা, ত্রিপুরা ট্যাট 1 এবং তার সঙ্গে জেআরবিটি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ত্রিপুরা রিভার অর্থাৎ ত্রিপুরার নদ নদী একটি গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়ায়। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখে আমরা আজকে টপিকটা আলোচনা করব এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা টপিকটা কভার আপ করার চেষ্টা করব। যতটুকু সম্ভব হয় প্রত্যেক দিনের আপডেটের মতো করে আমরা বিষয়টাকে দেখব। রিভার্স অফ ত্রিপুরা, আমরা টপিকেই সরাসরি চলে যাচ্ছি। রিভার্স অফ ত্রিপুরার যদি আমরা টপিকটা দেখি, প্রথমত 10 মেজর রিভার্স আমরা দেখতে পাই। টপিকটা শুরু করার আগে একটা বিষয় মেনশন করে রাখি। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমি যদি দেখি স্কুল অফ জিকে থেকে এই রেফারেন্সটা নেওয়া হয়েছে, তাদেরকে ধন্যবাদ এই রেফারেন্সটা আমাদেরকে বুকের আকারে শো করার জন্য, এবং আমরা এখান থেকে অনেক বিষয় জানতে পারছি। 10 মেজর রিভার্সের দিকে আমরা ফোকাস করব। ওই 10 মেজর রিভার্স ত্রিপুরার অঞ্চলে 903 কিলোমিটার জুড়ে রয়েছে প্রায়, এবং 903 কিলোমিটার জুড়ে কোন কোন রিভারগুলো রয়েছে? জুরি, লঙ্গাই, দেও, মনু, ধলাই, খোয়াই, হাওড়া, গোমতী, মুহুরী এবং ফেনী। এই নদীগুলোর মধ্যে আমরা যদি দেখি ধলাই, মনু, জুরি, দেও, লঙ্গাই অ্যান্ড খোয়াই কটা রয়েছে? 6টা। এই 6টা রিভার নর্থ ফ্লোয়িং অর্থাৎ উত্তরবাহী নদী। মনে রাখবেন উত্তরবাহী নদী কোনগুলো রয়েছে? ধলাই, মনু, জুরি, দেও, লঙ্গাই, খোয়াই। গোমতী এবং হাওড়া হচ্ছে আপনার পশ্চিমবাহী নদী, আর মুহুরী এবং ফেনী হচ্ছে সাউথ ফ্লোয়িং, শুধুমাত্র সাউথ না, সাউথ ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার অর্থাৎ দক্ষিণবাহী নদী। এই বিষয়টা মনে রাখার সহজ টেকনিক যদি বলি, হাওড়া এবং গোমতীর কথা মনে রাখবেন, যারা হচ্ছে পশ্চিমবাহী নদী। মুহুরী এবং ফেনী সাউথ ত্রিপুরায় অবস্থিত দক্ষিণবাহী নদী। আর বাকি যতগুলো মেজর রিভার্স 6টা রয়েছে, সেই 6টাকে আমরা কোথায় রেখে দেব? আমরা রেখে দেব উত্তরবাহী নদীর মধ্যে। প্রথমত আমরা যে রিভারটাকে পড়ব সেই রিভারটা হচ্ছে লুঙ্গাই নদী। লুঙ্গাই নদী কেন ইম্পর্ট্যান্ট? এটা অবশ্যই আমরা জেনেছি একটু আগে, নর্থ ফ্লোয়িং রিভার। এটা কোথা থেকে শুরু হচ্ছে? জম্পুই রেঞ্জ থেকে শুরু হচ্ছে, এবং ত্রিপুরা মিজোরাম সীমান্ত জুড়ে এই রিভারটা রয়েছে। এবং আমরা যদি দেখি সবচেয়ে ছোট নদী অববাহিকা, স্মলেস্ট রিভার বেসিন কোথায় রয়েছে? কোন নদীর রয়েছে? লুঙ্গাই নদীর, যার যে লেন্থ কত রয়েছে? 98 কিলোমিটার। এবং আমরা যদি দেখি ক্যাচমেন্ট এরিয়া, এই রিভারটা 342 কিলোমিটার স্কয়ার জুড়ে রয়েছে, এবং অ্যানুয়াল ওয়াটার ফ্লো অর্থাৎ সারা বছর ধরে কতটুকু ওয়াটার ফ্লোতে রয়েছে? 91,66,000 মিটার কিউব of total area. The river is the least position of annual water flow, অর্থাৎ সর্বনিম্ন ওয়াটার ফ্লোর যদি কোনো রিভার থেকে থাকে ত্রিপুরা রাজ্যে, সেটা হচ্ছে লুঙ্গাই নদী। এই গেল আমাদের লুঙ্গাই নদীর ইম্পর্ট্যান্ট কিছু ফ্যাক্টস। আপনারা খাতা কলম নিয়ে বসুন, আপনাদের যদি ইংলিশে সমস্যা হয় ইংলিশ টার্মগুলো লিখুন, বাংলাতে বোঝার চেষ্টা করুন। লুঙ্গাই নদীর পরে আমরা যদি আসি তাহলে যেতে হবে আমাদের জুরি নদীর কাছে। কার কাছে যেতে হচ্ছে? জুরি নদীর কাছে, যার এরিয়া 79 কিলোমিটার। অবশ্যই সেটাও একটা ট্রান্সবাউন্ডারি রিভার, এবং ট্রান্সবাউন্ডারি কোথায়? মানে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত জুড়ে রয়েছে। এবং এই রিভারের আগের নাম কী ছিল? কাকরি। প্রথম নাম কী ছিল জুরি রিভারের? কাকরি নাম ছিল। এবং এটাও জম্পুই রেঞ্জ থেকে উৎপন্ন হচ্ছে, এবং কোথায় মিলিত হচ্ছে? এটা রাগনা এরিয়া অফ ধর্মনগরে মিলিত হচ্ছে। এবং আমরা যদি দেখি এই নদী অর্থাৎ জুরি উপজেলা ইজ নেমড আফটার দিস রিভার। আমাদের যে উপজেলা জুরি রয়েছে এই রিভারের এই নদীর নাম অনুসারে আমরা দেখতে পাই। এবং রিভার বেসিন যেটা রয়েছে 586 কিলোমিটার পার স্কোয়ার, এবং ওয়াটার ফ্লোটা আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন। এই গেল আমাদের জুরি রিলেটেড ফ্যাক্ট। ওয়াটার ফ্লো যেটা আমি এখন মেনশন করেছি, মানে জুরির জন্য অত ইম্পর্টেন্ট নয়, সবচাইতে কম, সবচাইতে বেশি, এই বিষয়গুলো মনে রাখার দরকার। এবং সেকেন্ড যেটা রয়েছে সেটা মনে রাখা দরকার। ফার্স্ট, সেকেন্ড এবং লাস্ট পজিশনে যা রয়েছে সেগুলো মনে রাখা এক্সাম পার্সপেক্টিভে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জুরির পরে আমরা যদি আসি তাহলে দেওর কাছে আসতে হবে। দেও আমরা 98 কিলোমিটার দেখতে পাচ্ছি। 98 কিলোমিটার, অবশ্যই এটা নর্থ ফ্লোয়িং একটা রিভার। নর্থ ফ্লোয়িং রিভার 98 কিলোমিটার কোথা থেকে? জম্পুই রেঞ্জ থেকে। জম্পুই রেঞ্জ থেকে শুরু হচ্ছে 12 মাইল সাউথ অফ ব্যাটলিংশিপ পিক। আপনারা জানেন সর্বোচ্চ শৃঙ্গ আমাদের ত্রিপুরার ব্যাটলিংশিপ পিক, সেটা
প্রায় 12 মাইলস জুড়ে রয়েছে সাউথ দক্ষিণ দিকে। ইট ফ্লোজ থ্রু কাঞ্চনপুর ভ্যালি। কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে? কাঞ্চনপুর ভ্যালিতে প্রবাহিত হচ্ছে এবং কন্টিনিউ সেটা পড়তে পড়তে কোথায় চলে এসছে? জয়েন্স দ্য রিভার মনু। মনুতে মিলিত হচ্ছে, মনু নদীর যেটা কুমারঘাটে এসে রয়েছে ওই মনুতে এসে মিলিত হচ্ছে। তাহলে আমরা দেহ সম্পর্কে জানতে পারলাম যে এই রিভারটা মনু নদীতে এসে মিলিত হয়েছে। আচ্ছা, মনুর কথা এখন আমরা পড়ব। মনু নদী দেখুন 167 কিলোমিটার, সবচাইতে দীর্ঘতম নদী, নট বৃহত্তম, দীর্ঘতম, লংগেস্ট, নট লার্জেস্ট। যদি লংগেস্ট রিভার অফ ত্রিপুরা জিজ্ঞেস করে তাহলে মনু 167 কিলোমিটার, সবচাইতে দীর্ঘতম নদী। অবশ্যই ইন্দো বাংলাদেশ ট্রান্সবর্ডার রিভার এবং এটাও একটা নর্থ ফ্লোয়িং অর্থাৎ উত্তরবাহী নদী। এটা যদি আমরা দেখি এখানে মেনশন করা রয়েছে লংগেস্ট রিভার ইন ত্রিপুরা। কোথা থেকে এসছে? ইট রাইজেস ফ্রম দ্য শাকানটাং রেঞ্জ। শাকানটাং পর্বত থেকে এসছে। কয়টা ট্রিবিউটারিজ রয়েছে? দুটো, দেও এবং ধলাই। এবং এখানে আমরা যদি দেখি মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাঙ্কস যেগুলো রয়েছে, রিভার ব্যাঙ্কস, যে মানে নদীর তীরে যেসব শহরগুলো গড়ে উঠেছে, লংতরাই ভ্যালি, কুমারঘাট এবং কৈলাস শহর, এই তিনটা শহর বা সাবডিভিশন যেগুলোই বলে থাকুন আপনারা, মনু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। এরপর আমরা দেখব ধলাই। ধলাই ধলাই দেখার আগে মনুতে আমরা আরও একটা বিষয় মিস করে যাব না, সেটা হচ্ছে কাঞ্চন সেতু, যেটা রয়েছে ত্রিপুরার লংগেস্ট ব্রিজ যেটাকে আমরা বলি। এই কাঞ্চন সেতু এই মনু নদীর উপর দিয়েই রয়েছে। মনে রাখবেন, কাঞ্চন সেতু ত্রিপুরার লংগেস্ট ব্রিজ যেটা রয়েছে সেটা মনু নদীর উপর দিয়ে রয়েছে। ফেনীতে যে ব্রিজটা রয়েছে সেটার নাম হচ্ছে মৈত্রী সেতু, সেটা আবার ইন্টারন্যাশনাল বর্ডার 1.9 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। তবে ত্রিপুরার লংগেস্ট ব্রিজ যদি জিজ্ঞেস করা হয় কাঞ্চন সেতু, যেটা কোন নদীর উপর রয়েছে? মনু নদীর উপরে রয়েছে। এবার আমরা দেখব ধলাই নদী, সেটাও একটা নর্থ ফ্লোয়িং অর্থাৎ উত্তরবাহী নদী, 117 কিলোমিটার। 18মুড়া রেঞ্জ থেকে এর উৎপত্তি হয়েছে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? 18মুড়া রেঞ্জ থেকে এর উৎপত্তি হয়েছে। মনে রাখবেন কোন রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে সেটা মনে রাখার বিষয়, কত কিলোমিটার এবং এটার ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস কী রয়েছে সেটা একটু দেখার বিষয়। এরপর আমরা দেখব খোয়াই নদী। কোন নদীর কথা বলবো আমরা এখন? খোয়াই নদীর কথা। খোয়াই রিভার ইজ এ ট্রান্সবাউন্ডারি রিভার অবভিয়াসলি, এবং এটা কোন দিকে? ইন দ্য ইস্টার্ন পার্ট অফ 18মুড়া হিলস, পূর্ব দিকে, 18মুড়া হিলসের পূর্ব দিকে এটা অবস্থিত। এটা অবশ্যই নর্থ ফ্লোয়িং একটা রিভার। আমরা যদি দেখি মনুর পরে 166 কিলোমিটার, 167 ছিল মনু, খোয়াই হচ্ছে 166 কিলোমিটার, লংগেস্ট রিভার, সেকেন্ড লংগেস্ট রিভার অফ ত্রিপুরা। যদি দ্বিতীয় দীর্ঘতম, বৃহত্তম নয়, দীর্ঘতম নদী কোনটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে খোয়াইকেই আপনারা চুজ করবেন। দ্বিতীয় দীর্ঘতম নদী যদি জিজ্ঞেস করা হয় তাহলে খোয়াইকেই আপনারা চুজ করবেন। এরপর আমরা দেখব হাওড়া নদী, সবচাইতে ক্ষুদ্রতম নদী, সবচাইতে ছোট নদী, 53 কিলোমিটার। এই হাওড়া নদীর পূর্বতন নাম ছিল পূর্বে সাইদ্রা, এবং এটার ট্রিবিউটারিজ কে কে রয়েছে? দাওয়াইগাং, ঘোড়ামারা এবং দেবদা। এছাড়াও রয়েছে চারুপানাদি, ধোবাতি, লাচ্ছারা অ্যান্ড বাঙ্গেসওয়ারাঙ্গাং। এগুলো মূলত এই যে স্পেলিংগুলো আমি উল্লেখ করেছি বলে রাখি, এগুলো ককবরক রিলেটেড ব্যাপার। আমার যদি প্রনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ওই ভাষাতে আমি অতটা এক্সপার্ট নই। আপনারা বিষয়টা দেখুন, এটা হচ্ছে একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার। এতক্ষণ ধরে আমরা পড়েছি নর্থ পর্যন্ত, এখন আমরা পড়ব ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ওয়েস্ট ফ্লোয়িং রিভার মানে পশ্চিমবাহী নদী। এটা কোথা থেকে শুরু হচ্ছে? বড়মুড়া রেঞ্জ থেকে শুরু হচ্ছে, এবং দেখুন মেনশন করা হচ্ছে ইট ইজ দ্য শর্টেস্ট রিভার অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম নদী যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ হাওড়া, যেটা যদি আমরা দেখি এরিয়া কত কিলোমিটার? 53 কিলোমিটার জুড়ে রয়েছে। এরপর এখানে আমাদের মনে রাখতে হবে আগরতলা শহরের যদি লাইফলাইন বলা হয় বা প্রাণকেন্দ্র বলা হয় অবশ্যই হাওড়া নদীকে আমরা চুজ করে নেব। আগরতলা শহরের
প্রাণ বা আগরতলা শহরের লাইফ লাইন যদি জিজ্ঞেস করা হয় আমাদের রাজধানীর হাওড়া নদীকে আমরা চুজ করব। হাওড়ার পরে আরেকটা পশ্চিমবাহী নদীর দিকে যাব, গোমতী। মনে রাখবেন গোমতী ত্রিপুরার বৃহত্তম নদী এবং এটা ওয়েস্ট ফ্লোয়িং। বৃহত্তম মানে লার্জেস্ট, লংগেস্ট হচ্ছে দীর্ঘতম, শর্টেস্ট ক্ষুদ্রতম। গোমতী হচ্ছে সবচাইতে বৃহত্তম নদী এবং এটা দুটো উপনদী রয়েছে। উপনদীর দুটোর নাম কি? শর্মা অ্যান্ড রাইমা। শর্মা কোথা থেকে উৎপত্তি হয়েছে? 18 মুড়া থেকে। রাইমা কোথা থেকে উৎপত্তি হয়েছে? লংথরাই রেঞ্জ থেকে, অর্থাৎ লংথরাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, লংথরাই পাহাড় শ্রেণীর থেকে। আচ্ছা, দে টাচ, অর্থাৎ দুটোটা নদী কোথায় এসে মিলিত হয়েছে? তীর্থমুখ, যেখানে তীর্থমুখের মেলা হয় ডুম্বুর তীর্থমুখে। এবং এই নদীর আশেপাশে যেসব শহরগুলো গড়ে উঠেছে তার মধ্যে অমরপুর, উদয়পুর, সোনামুড়া উল্লেখযোগ্য। অমরপুর, উদয়পুর, সোনামুড়া উল্লেখযোগ্য। এটা বাংলাদেশের মেঘনা নদীর কাছে গিয়েছে এবং কুমিল্লা ডিস্ট্রিক্টের এটাকে কি বলা হয়? সরো অফ কুমিল্লা টাউন। গোমতী নদীকে সরো অফ কুমিল্লা টাউন। আপনারা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যে ফ্লাড হয়েছিল এবং যখন গোমতী নদীর বাঁধটা ছাড়া হয়েছিল বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জলের তলে চলে গেছে, অর্থাৎ ফ্লাডের শিকার হয়েছে। আমাদের এখান থেকে তো জল ছাড়তেই হবে। তো বিষয়টা হচ্ছে এই জন্যই, মানে গোমতী নদীর জল যদি ছাড়া হয় তাহলে সেটা কুমিল্লা শহরের দুঃখ হিসেবে পরিচিত হয়ে যায়, মানে কুমিল্লা শহরের জন্য দুর্যোগ নিয়ে আসে। সরো অফ কুমিল্লা টাউন। এরপর আমরা দেখব এটার অ্যানুয়াল ওয়াটার ফ্লো। অ্যানুয়াল ওয়াটার ফ্লোটা ফিগারে মনে রাখবেন, কারণ গোমতী খুবই গুরুত্বপূর্ণ একটি রিভার। এরপর আমরা দেখব গোমতীর পরে যেখানে উল্লেখ আজ রয়েছে গোমতীর মধ্যে, গোমতী হাইড্রাল প্রজেক্ট যেটা রয়েছে, যেটা স্টার্ট হয়েছিল কবে? 1976-এ। এই 1976-এ স্টার্ট হওয়া হাইড্রাল প্রজেক্ট যেটা রয়েছে সেটা গোমতী নদীর উপরেই গড়ে উঠেছে। 12 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। 3 টারবাইন এখানে রয়েছে, প্রত্যেকটাতে 4 মেগাওয়াট করে উৎপন্ন হচ্ছে এবং যেখানে আমরা 12 মেগাওয়াট পার ডে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ইলেকট্রিসিটি। এরপর সাউথ ত্রিপুরার দুটো নদীকে দেখব। মুহুরী নদী প্রথমে আসবে। মুহুরী নদী সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিমবাহী নদী, যেটার এরিয়া যদি দেখি 64 কিলোমিটার রয়েছে। এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? দেবতামুড়া রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। দেবতামুড়া রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। এটার পাশে যে শহরটা গড়ে উঠেছে সেটার নাম হচ্ছে বিলোনিয়া। শহরটা হচ্ছে বিলোনিয়া। আচ্ছা, এরপর আমাদের দেখার বিষয় হচ্ছে ফেনী। ফেনী এবং চিটাগং ডিস্ট্রিক্টের কাছাকাছি এটা রয়েছে এবং এটাকে কি বলা হয়? লিটল ফেনীও বলা হয়। দ্য মুহুরী ইজ অলসো নোন অ্যাজ দ্য লিটল ফেনী, অর্থাৎ ছোট ফেনী হিসেবেও মুহুরীকে আমরা চিহ্নিত করতে পারি। বেসিন এরিয়া কতটুকু রয়েছে? 839 কিলোমিটার স্কোয়ার বেসিন এরিয়া এর রয়েছে। লাস্ট ওয়ান রিভার, ফেনী রিভার আমরা এখন পড়ব। ফেনী রিভার 108 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে এবং মনে রাখবেন এই নদীর মধ্যেই জোয়ার ভাটা দেখা যায়। কোন নদীর মধ্যে? ফেনী নদীর মধ্যে। এবং এটা সরাসরি গিয়ে পৌঁছেছে কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো এজন্য ফেনী নদীতে আমরা কি দেখতে পাই? জোয়ার ভাটা দেখতে পাই। 108 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। কোথা থেকে উৎপত্তি? দেবতামুড়া থেকে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে, ইন্দো বাংলাদেশ যে বর্ডার রয়েছে তার পাশেই এই নদী বয়ে গেছে। ইট ফ্লোস ইনটু দ্য বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে নিয়ার সোনাগাছি অফ চিটাগং। চিটাগং ডিস্ট্রিক্টে মিলিত হয়েছে। আমার এতটুকু দরকার নেই, আমাদের মনে রাখতে হবে বে অফ বেঙ্গলে কোন নদীটা মিশেছে? ফেনী নদীটা মিশেছে। আচ্ছা, এইটাই একমাত্র নদী যেটা বে অফ বেঙ্গলকে সরাসরি টাচ করেছে। দ্য ফেনী ইজ ক্লোজড নিয়ার দ্য সি বাই দ্য ফেনী ড্যাম। ফেনী বাঁধের নিকটবর্তী। বিটুইন দ্য ড্যাম অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল দ্য ফেনী রিভার ইজ অলসো অনলি টাইডাল রিভার। এই যে জোয়ার ভাটা দেখা যায় যেটা একটু আগে মেনশন করেছি, অনলি টাইডাল রিভার, যেখানে আমরা জোয়ার ভাটা দেখতে পারছি। এটা 3টে নদীর কম্বাইন্ড ফ্লোতে দেখি, অ্যাসালং, রাঙ্গাফেনী অ্যান্ড তাইন্দুং। এই 3টা নদীর মিলিত রূপে যে ফ্লোটা রয়েছে সেটাই আসলে ফেনী নদীর ফ্লো হিসেবে পরিচিত। দ্য অ্যানুয়াল ওয়াটার ফ্লোটা দেখে নেবেন ফিগারে।
অ্যানুয়াল ওয়াটার ফ্লোটা এই নদীর উপরেই আমাদের মৈত্রী সেতু, যেটা 1.9 কিলোমিটার এরিয়া, একটু আগেই মেনশন করেছিলাম, সেটা গড়ে উঠেছে 1.9 কিলোমিটার। আচ্ছা, এরিয়া যদি সাব ডিভিশন যদি কথা বলি, সাবরুম সাব ডিভিশন যেটা রয়েছে, সাবরুম টাউন বলতে পারেন আপনি সাবরুমের জন্য, যে সাব ডিভিশনটা রয়েছে সেই সাব ডিভিশনটা এই ফেনী নদীর কাছেই অবস্থিত। এই নদীগুলোর জন্য আপনি বিশেষভাবে মনে রাখবেন, এটার ওয়াটার বেসিন যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কোনো বিশেষ কোনো ফ্যাক্ট রয়েছে কিনা রিলেটেড, কোন কোন শহরগুলো গড়ে উঠেছে এই নদীর পাশে, সেই বিষয়গুলো মনে রাখবেন। কোনো বিচ রয়েছে কিনা, যেমন মনুর উপর আমরা কাঞ্চন সেতু পেলাম, এবং ফেনী নদীর উপর ইন্টারন্যাশনাল যে ব্রিজটা রয়েছে অর্থাৎ মৈত্রী সেতুটা পেলাম 1.9 কিলোমিটার্স। ফেনী নদী যেটা আমাদের দুটো দেশকে একত্রিত করেছে, মানে সাবরুম মহকুমা এবং বাংলাদেশের রামগড় এরিয়াকে মিলিত করেছে, এবং এটা ইনোগ্রেট হয়েছে কবে? 9 মার্চ 2021, 2021 সালের 9 মার্চ এটা হয়েছে, এবং যেখানে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং নরেন্দ্র মোদী ছিলেন। অবশ্য বিষয়টা অনলাইনেই হয়েছিল, আমরা ভিডিও কনফারেন্সে এটা দেখেছিলাম। আর এই বিষয়টাই আমাদের নদীর দিক থেকে দেখার বিষয়। আশা করি আপনাদের সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবেই অল্প অল্প করে আমরা ত্রিপুরার বিষয়গুলো কভার আপ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।